আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো এবং এর আগের লেকচারগুলো সব কাজ শেষ করেছো। আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমাদের জন্য রইল অনেক আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে নতুন একটি এক্সারসাইজ শুরু করতে যাচ্ছি, নতুন একটি বিষয়, যেটা হলো কম্বিনেশন বা সমাবেশ। তোমরা এর আগে বিন্যাস করেছো, বিন্যাসের সমস্যাগুলো সমাধান করেছো। আজকে আমরা করব কম্বিনেশন বা কি সমাবেশ। সমাবেশ কাকে বলে আমরা এই সংজ্ঞা দিয়ে শুরু করব। সমাবেশ হলো যে কতগুলো ভিন্ন ভিন্ন জিনিস থেকে কিছু সংখ্যক অথবা সবগুলো যত উপায়ে বাছাই করা যায় অথবা যতটি দল গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে এক একটি সমাবেশ বলে, এবং যত উপায়ে বাছাই করা যায়, যতটি দল গঠন করা যায় তাদেরকে একত্রে বলা হয় সমাবেশ সংখ্যা। সমাবেশ সংখ্যা। তাহলে আমরা কি বললাম যে কতগুলো ভিন্ন ভিন্ন জিনিস থেকে কিছু সংখ্যক অথবা সবগুলো যত উপায়ে বাছাই করা যায়, দল গঠন করা যায়, হ্যাঁ, এটা ক্রম উপেক্ষিত করতে হবে, ক্রম অপেক্ষা করতে হবে, ক্রম বিবেচনা করা যাবে না। এটা অপেক্ষা করে আমাকে বাছাই করা লাগবে। মানে কে প্রথমে আসলো কে দ্বিতীয়তে আসলো এটা তোমার দেখার প্রয়োজন নাই। দেখার প্রয়োজন হলো একটা দলের মধ্যে সদস্য থাকলেই হলো। তো এইটা কত উপায়ে বাছাই করা যাচ্ছে বা দল গঠন করা যাচ্ছে, এটাই হলো কি সমাবেশ সংখ্যা। তো আমরা দেখি যে আমার যদি মোট বস্তু থাকে n সংখ্যক, আর এই n সংখ্যক বস্তু থেকে যদি r সংখ্যক জিনিস নিয়ে আমি দল গঠন করতে চাই, বাছাই করতে চাই, তাহলে সমাবেশ সংখ্যাকে মানে যে যতগুলো দল গঠন করা যাবে তাদেরকে আমরা প্রকাশ করি NCR দ্বারা। এইভাবে প্রকাশ করা হয়, হ্যাঁ, NCR। দেখো এটা হলো ঠিক কপালের মধ্যে, এটা লেজের মধ্যে, এটা উপরে বা এটা নিচে না, একটু সামনে একটু পরে। NCR এখানে তোমরা নিশ্চয় মনে পড়ার কথা যে n এবং r দুটাই কি দিতে হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে, তাই না? যে আমার জিনিস সংখ্যা এটা কখনো ভগ্নাংশ হতে পারে না, আবার ঋণাত্মকও হতে পারে না, তাই না? তার মানে এনসি আর এর মধ্যে n এবং r যে প্রতীক দুইটা ব্যবহার করলাম, এই প্রতীক দুইটা সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, হ্যাঁ। এবং তারপরে আরো একটি কথা চিন্তা করতে হবে, সেটা হলো যে আমার যদি মোট ধরো যে 25 জন স্টুডেন্ট থাকে, সেখান থেকে যদি আমি একটা ক্রিকেটের জন্য দল গঠন করতে চাই, তাহলে আমি 11 জনের দল গঠন করতে পারবো, হ্যাঁ। আমি যদি বলি যে না 12 জনের দল গঠন করতে পারবো, 13 জনের দল গঠন করবো। আমি যদি বলি যে না ক্রিকেট না, আমি অন্য একটা দল গঠন করবো যেখানে 25 জনই রাখবো, আমি 25 জনের দল গঠন করতে পারবো, কিন্তু 26 জন নিতে পারবো না, কারণ আমার মোট আছে ছাত্র সংখ্যা কত, 25 জন। 25 জনের ছাত্র আছে, সেখান থেকে সর্বোচ্চ 25 জন নিয়ে দল গঠন করা যাবে, হ্যাঁ। 25 জনের সাথে ছোট, 25 জনের সাথে কম সংখ্যক ছাত্র নিয়ে দল গঠন করা যাবে, কিন্তু 25 জনের সাথে বেশি সংখ্যক ছাত্র নিয়ে দল গঠন করা যাবে না। তার মানে আমাদের মোট ছাত্র সংখ্যা 25 যেটা বললাম সেটা হলো n, তাহলে n হলো 25, আর যা নিয়ে গঠন করব সেটা হলো r। এই r এর মানটা 25 এর সমান হতে পারে অথবা 25 এর চাইতে ছোট হতে পারে, কিন্তু কি হতে পারে না, r এর মানটা 25 এর চাইতে বড় হতে পারে না। তার মানে n টা হবে r এর সমান বা r এর চাইতে বড়, কিন্তু r টা n এর চাইতে বড় হইতে পারে না। এই প্রতীকগুলো আমরা এখানে লিখলাম। এখন আমরা চলে যাই যে সূত্রটা প্রতিপাদন করে দেখাই। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা সমাবেশ করতে গিয়ে একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, সেটা হলো যে মনে করো আমার 3টি বর্ণ আছে এ বি সি। এই 3টি বর্ণ থেকে আমি যে কোনো 2টি বর্ণ বাছাই করব, 2টি বর্ণ নিয়ে একটা দল গঠন করব। তাহলে কতটা দল গঠন করা যায়? তাহলে আমি দলটা গঠন করতে পারি এভাবে
যে এ আর বি নিয়ে একটা দল গঠন হতে পারে, এ আর সি নিয়ে একটা দল গঠন হতে পারে, বি আর সি নিয়ে বি এবং সি নিয়ে একটা দল গঠন হতে পারে। তুমি কিন্তু আর দল গঠন করতে পারো না। এসি নিয়েছি, বিসি নিয়েছি, এ বি নিয়েছি, তুমি সি এ আর এসি একই কথা। তুমি সি এ বলতে পারো যে সি এ নিয়ে দল গঠন, আমরা সি এ করছি, এ আর সি। আমরা বলছি ক্রম কে আগে আসবে কে পরে আসবে সেটা বিবেচনা, দলের মধ্যে থাকলেই হলো। তাহলে এখানে দল গঠন করা গেছে কয়টা? তিনটা, 1 2 3। তাহলে তুমি জিনিস খেয়াল করো যে এইখানে আমার মোট জিনিস ছিল কয়টা? তিনটা। তাহলে এন এর জায়গায় হলো 3, নিয়েছি কয়টা? দুইটা। তাহলে দল গঠন করতে পারি NC2। হ্যাঁ, NC2। এটা বললাম একটু আগে, কিন্তু বললাম যে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে দল গঠন করলে সেটাকে আমরা প্রকাশ করি কিভাবে? NCR। তাহলে তিনটার মধ্যে থেকে দুইটা জিনিস নিয়ে দল গঠন করলে আমরা লিখব 3C2। তাহলে এইটার রেজাল্টটা কি পাওয়া গেল? দেখো, এইটার রেজাল্টটা পাওয়া গেল 3, এটার রেজাল্টটা পাওয়া গেল 3। তাই না? উত্তর পেয়ে গেছি। তা আমরা এটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম যে NC2 এর মান হলো 3। এখন প্রশ্ন হলো, আমি কি সব অঙ্ক এরকম উদাহরণ দিয়ে দিয়ে করবো? না, আমাকে একটা সূত্র প্রতিপাদন করতে হবে, একটা ফর্মে নিয়ে আসতে হবে। সেই থ্রি রেজাল্টটা আমি এইভাবে যাতে না পেয়ে সূত্রের সাহায্যে পাই, সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো। এখন আমরা দেখো, যদি এটা দল গঠন হয়ে গেল, এখন যদি আমরা একটা কাজ করি যে এই দলগুলোকে সাজাই, দলগুলোকে কি করি? সাজাই। হ্যাঁ, সাজাই। যদি এইটাকে সাজানো যায় কিভাবে? এ বি অথবা বি এ, তাই না? এর পরে বি, বির পরে, এটা কিন্তু সাজানো হয়ে গেল। এটা এ সি আর সি এ, এটা কি হবে? বি সি আর সি বি। তাহলে মোট কয়টা সাজানো হলো বলো দেখি? 1 2 3 4 5 6। তাহলে তোমাদের মনে আছে এই যে আমরা তিনটা জিনিস থেকে দুইটা জিনিস নিয়ে যদি সাজাই, আমার তিনটা জিনিস আছে, এটা যদি আমি সাজানো, তাহলে তিনটার মধ্যে থেকে দুটা জিনিস নিয়ে সাজাই যদি, তাহলে সেটাকে আমরা কি লিখছি? 3p2। 3p2। তাহলে 3p2 ইকুয়াল কত হয়েছে বলো দেখি? 3p2 ইকুয়াল সাজানো হয়ে গেছে কত? হ্যাঁ, মনে আছে? 3p2 মানে 3 into 2 is equal কত? 6। এখানে কিন্তু আমি 6টাই পেয়ে গেছি। ঠিক আছে? এখন তুমি আরেকটা জিনিস খেয়াল করো, যে তোমাদেরকে শিখিয়েছি যে যদি তোমার n সংখ্যক জিনিস থেকে n সংখ্যক জিনিস নিয়ে সাজাও, তাহলে এটাকে সাজানো যায় ফ্যাক্টরিয়াল n উপায়, তাই না? তাহলে r সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে সাজালে কত উপায় সাজানো যাবে? ফ্যাক্টরিয়াল r উপায় সাজানো যাবে। হ্যাঁ, ঠিক ধরেছো। এখন আমি এই কথাগুলো এখানে আমি নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? দেখো তুমি যে এইখানে দল গঠন করতে পারছি কয়টা? তিনটা। আমি তিনটাকে 3 না বলে বললাম যে ধরে তিনটা জিনিসের মধ্যে দুইটা জিনিস নিয়ে মোট দল গঠন করা যায় 3C2। এতটি দল গঠন করা যায়। বুঝেছো? এই উত্তরটা মনে করে জানি না, আমরা বললাম যে তিনটার মধ্যে থেকে দুটা জিনিস নিয়ে কতটি দল গঠন করা যায়? যে 3C2 সংখ্যক দল গঠন করা যায়। এটা রেজাল্টটা কি হবে সেটা আমরা এখন জানি না, যদি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, এখন প্রত্যেকটা দলের সদস্য আছে কয়টি? 2টি। তাহলে এই দুইটাকে যদি আমি উল্টাপাল্টা করে সাজাই, দুইটার মধ্যে দুটা নিয়েই যদি সাজাই, দুইটা আছে দুইটা নিয়েই সাজাই, তাহলে কি লিখবো আমরা বলো দেখি? হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল 2। দুইটার মধ্যে দুটা নিয়েই সাজাবো, তার মানে কি? ফ্যাক্টোরিয়াল 2। তাহলে একটা দলকে সাজানো যায় ফ্যাক্টোরিয়াল 2 উপায়ে। তাহলে সবগুলো দলকে মানে 3C2 সংখ্যক দলকে সাজানো যাবে কত? এটা কোনটা? 3C2 গুণন ফ্যাক্টোরিয়াল 2। তাহলে এইটা কার সমান হলো বলো দেখি? এইটা হলো যে তিনটা জিনিসের মধ্যে দুটা জিনিস নিয়ে মোট সাজানোর উপায়ের সমান, যাকে আমরা প্রকাশ করি কিভাবে? 3p2 উপায়ে। 3p2 উপায়ে। ঠিক আছে না? তাহলে তুমি এখন দেখো এই রেজাল্টটা যদি আমি বের করতে যাই 3C2, তাহলে লিখবো 3p2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2। তার মানে তুমি এখন লিখতে পারো এভাবে, 3p2 এর মান তুমি কি রাখো? 3 into 2 divided by factorial 2। তাহলে 3C2 মানে এটা। হ্যাঁ, এটা আমরা লিখতে পারি। ক্লিয়ার? এখন আমরা নির্দিষ্ট সংখ্যার উদাহরণ না দিয়ে আমি যদি তোমাদেরকে বলি যে n এর জায়গায় 2 এর জায়গায় মোট জিনিস আছে আমার n সংখ্যক, কতগুলো? n সংখ্যক জিনিস আছে।
তার মধ্যে থেকে এই দেখো মোট জিনিস আছে n সংখ্যক, এখান থেকে আমি r সংখ্যক জিনিস দিয়ে সাজাবো। তাহলে কতটুকু সাজাবো না, বাছাই করবো, r সংখ্যক জিনিস বাছাই করবো। তাহলে আমরা কত ভাবে বাছাই করতে পারি? ধরে নেই যে NCR সংখ্যক উপায়ে বাছাই করতে পারি, মানে NCR সংখ্যক দল আমার আছে। তাহলে প্রত্যেকটা দলের সদস্য আছে কতটি? 8টি। তাহলে এই 8টাকে যদি আমি সাজাইতে যাই, এই যে এখানে যেটা বললাম, এই একটা দলকে যদি সাজাইতে যাই কত ভাবে সাজানো যাবে? এখানে 2 এর জায়গায় ফ্যাক্টরিয়াল 2 এসে, তাহলে 8 সংখ্যক একটা দলের সদস্য আছে 8 সংখ্যক, তাহলে ওই দলটাকে সাজানো যাবে কত উপায়? ফ্যাক্টরিয়াল r উপায়। আর এটা কার সমান? এটা হলো n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে সাজানোর উপায়ের সমান, তাই নাকি? হ্যাঁ, এটাই হবে। তাহলে আমাদের তো দরকার হলো NCR, তাহলে এটা আমরা কি লিখতে পারি? NPR ডিভাইডেড বাই কত? ফ্যাক্টরিয়াল r। ফ্যাক্টরিয়াল rটা এই পাশে এইভাবে লিখি, এইভাবে লিখি। তো NPR সমান কি লেখা যায়? NPR সমান দুই ভাবে লিখতে পারো তুমি। একটা হলো n ইনটু n-1 ইনটু n-2 আপ টু n-r+1 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল r, এভাবে লিখতে পারো। তাহলে NCR মানে এটা লিখতে পারি। অথবা তুমি আরেকটা লিখতে পারো যে NPR সমান লেখা যায় ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল n-r, আর এইখানে ফ্যাক্টরিয়াল r টা আছে। বুঝা গেছে? তাহলে NCR এর মান এটা দেওয়া হবে, এটা দেওয়া হবে, দুটোই আমাদের প্রয়োজন আছে। কারণটা হলো যে কিছু কিছু মান আছে যে এটা দিয়ে বের করা যাবে না, আবার কিছু কিছু মান আছে যা এটা দিয়ে বের করা যাবে না। হ্যাঁ, তাহলে আমরা সূত্র কিন্তু করে ফেললাম। NCR সমান কি হয়? যে এখানে n-1 n-2 আপ টু n-r+1। তাহলে নিশ্চয়ই তোমাদের মনে আছে যে এইটা n-r+1 মানে হলো এখানে r সংখ্যক উৎপাদক আছে। কতগুলো উৎপাদক আছে? r সংখ্যক উৎপাদক আছে। NCR এখানে যদি 2 থাকে তাহলে 2টা উৎপাদক হবে, 3 থাকলে 3টা উৎপাদক হবে, 100 থাকলে 100টা উৎপাদক হবে। হ্যাঁ, এভাবে উৎপাদক লিখতে পারি। অথবা কি লিখতে পারি? এখানে n আছে ফ্যাক্টরিয়াল n, এখানে r আছে ফ্যাক্টরিয়াল r, এবং নিচে n-r এর ফ্যাক্টরিয়াল হবে। ঠিক আছে? তাহলে এই দুটো সূত্র আমরা জেনে গেলাম। এবার তোমরা তিনটি অনুসিদ্ধান্ত দেখো। আমরা সূত্র পেয়েছি যে NCR ইকুয়াল হলো n-1 n-2 আপ টু n-r+1 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল r, অর্থাৎ উপরে n সংখ্যক উৎপাদক, নিচে হলো ফ্যাক্টরিয়াল, না, উপরে হলো r সংখ্যক উৎপাদক, নিচে হলো ফ্যাক্টরিয়াল r। অথবা লিখতে পারি ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল r ইনটু ফ্যাক্টরিয়াল n-r, দুটো লিখতে পারি। এখন আমার যদি n সংখ্যক জিনিস থাকে তার মধ্যে শুধুমাত্র একটি জিনিস নেই আমরা, তাহলে এখানে 1 থাকা মানে একটি উৎপাদক হবে। এই সূত্র প্রয়োগ করি যদি, তাহলে একটি উৎপাদক হবে, তার মানে শুধু n, নিচে হলো তাহলে ফ্যাক্টরিয়াল 1, তাহলে n ভাগ ফ্যাক্টরিয়াল 1, ফ্যাক্টরিয়াল 1 মানে 1 এটা আমরা জানি, তাহলে n ভাগ 1 ইকুয়াল n। তাহলে একটা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম NC1 ইকুয়াল n। দ্বিতীয় অনুসিদ্ধান্ত, যদি r এর মানটা n হয়, অর্থাৎ যতগুলো জিনিস আছে সবগুলোই আমরা নিই। তুমি প্র্যাকটিক্যালি চিন্তা করো যে যতগুলো আছে সবগুলোই নিব, তাহলে একটা উপায় বাছাই করা যায়। এখন এটা তত্ত্বীয় হবে কি হয়? NCN, তার মানে n সংখ্যক উৎপাদক হবে, তাহলে r এর জায়গায় আমরা n বসাবো। তাহলে n-1 n-2 আপ টু n-n+1, এই যে লিখছি দেখো n-n+1 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল n। তাহলে এইটা কাটা গিয়ে 1 থাকে 1 পর্যন্ত, তাহলে n-1 n-2 থেকে 1 পর্যন্ত, তার মানে এটাকে লেখা যায় ফ্যাক্টরিয়াল n, নিচে ফ্যাক্টরিয়াল n কাটা গিয়ে থাকে কত? 1। তাহলে আমরা তত্ত্বীয়ভাবে পেয়ে গেলাম যে NCN এর মান হলো 1। এখন আরেকটা জিনিস আছে, সেটা হলো যে আমার যতগুলো জিনিস আছে, আমার জিনিস আছে 100টা, 100টা জিনিস আছে, কিন্তু আমি একটিও নেব না, পছন্দ হয়নি। তাহলে কত উপায় দল গঠন করতে পারি? হ্যাঁ, বলো। আমি একটাও নেব না, তাহলে কত উপায় দল গঠন করতে পারি? কে চিন্তা করেছো? আমার মনে হয় ধরেছো চিন্তা করে যে একটাও যদি না নেই তাহলে একটি দলই গঠন করা যায়, কোনো নেব না, কোনো সদস্যই নেব না। তাহলেও একটা দল গঠন করা যায় যে দলের মধ্যে কোনো সদস্য নাই, ফাঁকা। তুমি একটু চিন্তা করো যে তোমার অনেকগুলো বই আছে, তুমি শোকেজে রাখতে যাচ্ছ, হ্যাঁ, কয়টা বই নিবা? একটাও নিচ্ছ না, তাহলে শোকেজটা কি করে থাকবে? ফাঁকা করে থাকবে। ওটাও একটা সাধারণ, মানে ওটাও একটা বাছাই করার পদ্ধতি। তাহলে আমরা লিখি NC0। এইটা দেখো এইভাবে প্রকাশ করা যায় না, কিভাবে প্রকাশ করা যায়? এইটার সাহায্যে প্রকাশ করা যায়। এই আমরা লিখলাম ফ্যাক্টরিয়াল n, ফ্যাক্টরিয়াল n,
এটা ফ্যাক্টরিয়াল 0, তারপরে ফ্যাক্টরিয়াল n মাইনাস 0। তাহলে ফ্যাক্টরিয়াল n এটা ফ্যাক্টরিয়াল n মাইনাস 0 ফ্যাক্টরিয়াল n। আর আমরা শিখেছি বিন্যাসে যে ফ্যাক্টরিয়াল 0 মানে হলো 1, ফ্যাক্টরিয়াল n কে ফ্যাক্টরিয়াল n দ্বারা ভাগ করলে কত হয় 1 হয়। তাহলে nc0 ইকুয়াল 1। তাহলে আমরা তিনটা অনুসিদ্ধান্ত আমরা দেখলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আর একটি অনুসিদ্ধান্ত আমরা অনুসিদ্ধান্ত ঠিক না, ওর একটা সূত্র। তাই সেই সূত্রটা আমি আগে বলছি না কি সূত্র, সে আমি প্রথমে প্রমাণ করে দেখিয়ে দিই, মানে মানটা নির্ণয় করি, তারপরে তোমাদেরকে বলবো যেটা কি সমাবেশ। দেখো তোমরা, আমি যদি বলি যে তোমাদের 6 জন স্টুডেন্ট আছো, এই 6 জনের মধ্য থেকে আমি 2 জনকে নিয়ে একটা দল গঠন করব। 6 জনের মধ্যে তোমরা যারা আছো, এই 6 জনের মধ্যে 2 জন নিয়ে একটা দল গঠন করব। আমি কত উপায়ে দল গঠন করতে পারি? তা আমরা সেটা গঠন করতে পারি এভাবে যে 6 6 জন আছো, তার মধ্যে 2 জন নিব। তাহলে এই সূত্র অনুযায়ী 6 × 5 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2। তাহলে ফ্যাক্টরিয়াল 2 মানে 2, এর কাটলে হয় 3, 3 + 15। এখন আমি যদি বলি এটাকে যে 6 জনের মধ্যে থেকে 2 জন বাদ দিয়ে দল গঠন করব, মানে 2 জন নিয়ে আমি প্রথমে দল গঠন করতে যাচ্ছিলাম, তাই না? মনে করো যে 6 জন বসে আছো, সেখান থেকে আমি বললাম যে 2 জন দল গঠন করব, তার মানে 2 জন আমার সাথে আসো, দল গঠন করব। তাহলে আমি পুনরুভাবে বাছাই করতে পারি। এখন যদি বলি যে না, আমি কি করব, 6 জনের মধ্যে থেকে 2 জন বাদ দেব। হ্যাঁ, 2 জন বাদ দেব, রুম থেকে বের করে দেব, যে তোমরা 2 জন বের হয়ে যাও। হ্যাঁ, তাহলে 2 জন বাদ দিলে কয়জন থাকে? 4 জন। তাহলে এই 4 জন নিয়ে দল গঠন করব। বুঝতে পারছো কথা? এবং দেখো যে আমরা সেটা যদি করি যে 6 জনের মধ্যে থেকে 6 জন থেকে 2 জন বাদ দিয়েছি, তাহলে কয়জন হয়? 4 জন। 4 জন নিয়ে দল গঠন করলাম। সেটা কি হয় দেখো, 64। তাহলে কি হয়? 6 5 4 3 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 4। ফ্যাক্টরিয়াল 4 মানে 4 3 2 1। তো এই 6 4 4 কাটা গেল, 3 2 6 6 কাটা গেল, 3 5 15। তাহলে তুমি একটা জিনিস দেখো, খেয়াল করো যে 6 জনের মধ্যে থেকে 2 জন নিয়ে দল গঠন করা যাওয়ার উপায়, 6 জনের মধ্যে থেকে 2 জন বাদ দিয়ে, 6 জনের মধ্যে থেকে 2 জন বাদ দিয়েও ঠিক দল গঠন করা যায় তত উপায়। তার মানে আমি একটা এক্সাম্পল দিলাম। সূত্রটা তাহলে কি? সূত্রটা হলো যে NCR ইকুয়াল হলো NCN মাইনাস R। তাহলে এটা আর এটার মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি? এরা পরস্পর সমান। এটা সাংখ্যিক মান সমান, কিন্তু সমাবেশটা কি? সমাবেশটা হলো এদেরকে বলা হয় পরস্পর সম্পূরক সমাবেশ। সম্পূরক সমাবেশ মানে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ করা বা দল গঠন করা যত উপায়, আর r সংখ্যক জিনিস বাদ দিয়েও ঠিক তত সংখ্যক উপায়ে দল গঠন করা যায়। তার মানে NCR ইকুয়াল NCN মাইনাস R। আমরা কিন্তু এটারও সূত্রের প্রমাণ দেখাইতে পারবো। আমি না হয় দেখাই দিই প্রমাণটা। দেখো, আমরা যদি বলি যে NCR, তাহলে NCR সমান কি লিখবো? ফ্যাক্টরিয়াল n ভাগ ফ্যাক্টরিয়াল r ইনটু ফ্যাক্টরিয়াল n মাইনাস r, এটা বলবো। আর যদি এটা সূত্র প্রয়োগ, এটার জন্য লিখি, এটা কি হয় দেখো তো, এটা লেফট সাইড লিখলাম, রাইট সাইডটা কি? NCN মাইনাস r সমান সমান কি হবে দেখো, উপরে লিখবো ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টরিয়াল, এখানে r এর জায়গায় আছে n মাইনাস r, তাহলে n মাইনাস r ইনটু ফ্যাক্টরিয়াল, এই এটা মাইনাস এটা, মানে উপরে n এর জায়গায় আছে আর r এর জায়গায় কি আছে? n মাইনাস r। তাহলে n মাইনাস n প্লাস r, তাহলে তার ফ্যাক্টরিয়াল, এটা কাটা যায়, কি থাকে? ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস r ইনটু ফ্যাক্টরিয়াল r। তাহলে এই রাশিটা কি পরস্পর সমান, তার মানে তুমি লিখতে পারো এটা সমান হলো NCR। তাহলে আমরা কিন্তু প্রমাণ করে দিলাম যে NCR ইকুয়াল NCN মাইনাস R। তাহলে এরা পরস্পর কি সমাবেশ বললাম? এদের পরস্পরকে বললাম সম্পূরক সমাবেশ। মনে থাকবে? আশা করি মনে থাকবে। হ্যাঁ, এবার তোমাদের এই সূত্র যে করলাম, এই সূত্রের দু একটা ছোটখাটো প্রয়োগ করি। মনে করো এই যে একটা সমতল, হ্যাঁ, মনে করো কি এটা তো সমতলই, তাই না? এটা সমতল। এই সমতলে ধরো যে এখানে তোমার কয়টা বিন্দু আছে? ধরে এলাম যে 4টা বিন্দু আছে, একটু এটা বিন্দু সরাই নিলাম, 4টা বিন্দু আছে। আমরা জানি যে এই যে কোনো দুইটা বিন্দু যদি যোগ করে দেওয়া যায়, তাহলে একটা কি পাওয়া যায়? সরলরেখা পাওয়া যায়, একটা সরলরেখা পাওয়া যায়। এখন তোমাদের কাছে প্রশ্ন, বিন্দু আছে কয়টা?
4টা। তাহলে এই 4টা বিন্দু সংযোগ করলে মোট কয়টি সরলরেখা পাওয়া যাবে? হ্যাঁ বলো। হ্যাঁ, তোমাদের কি মনে হয় কয়টি সরলরেখা পাওয়া যাবে? 4টা বিন্দু যদি 2টা করে বিন্দু যোগ করে দেই কয়টি সরলরেখা পাওয়া যাবে? কি মনে করতেছে না? বলতে পারতেছে না? এই দেখো আমি দেখাচ্ছি। এই 2টা বিন্দু যদি যোগ করে দেই একটা সরলরেখা পেলাম। এই 2টা বিন্দু যদি যোগ করে দিই আরেকটা সরলরেখা পেলাম। এই 2টা বিন্দু যদি যোগ করে দিই আরেকটা সরলরেখা পেলাম। এই 2টা বিন্দু যদি যোগ করে দিই আরেকটা সরলরেখা পেলাম। তাহলে আবার এই 2টা বিন্দু যদি যোগ করে দিই আরেকটা সরলরেখা পেলাম। এই 2টা বিন্দু যদি যোগ করে দিই তাহলে আরেকটা সরলরেখা পেলাম। কয়টা সরলরেখা পেয়েছি দেখো? হ্যাঁ, 6টা সরলরেখা হয়েছে, তাই না? 6টা। তাহলে এইটাকে কিন্তু আমি এভাবে লিখতে পারি। কয়টা বিন্দু ছিল আমার? 4টি। তার মধ্যে কয়টা বিন্দু নিয়ে একটা সরলরেখা পেয়েছি? 2টি। তাহলে 4c2 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 এখন সূত্র আসে গেছি যে 4 into 3 divided factorial 2 2 into 1, তার মানে 6টি সরলরেখা আছে। ঠিক আছে, 6টি সরলরেখা আছে। আচ্ছা, আরেকবার না হয় একটু বিন্দু বেশি দিয়ে দিই যে 1 2 3 4 5টা বিন্দু নিলাম, 5টা। এবার কয়টা সরলরেখা পাওয়া যাবে বলো দেখি? হ্যাঁ, আমরা তত্ত্বীয়টা আগে দেখি যে 5c2 তাহলে কয়টা হওয়া উচিত? 5 into 4 divided by 2 into 1 factorial 2, তাহলে কাটলে কয়টা পাওয়া যায়? 10টা পাওয়া যায়। তাহলে দেখি এখন 10 সরলরেখা হয় কিনা। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। আর আছে নাকি? আর নেই। 10টা সরলরেখা পেয়ে গেছি। ঠিক আছে না? এখন যদি বলি 6টা বিন্দু আছে, 1 2 3 4 5 6, তাহলে তত্ত্বীয়ভাবে কি বলে? 6c2 equals 6 into 5 divided by 2 into 1, কাটলে 3 5 15টা 15টা সরলরেখা পাওয়ার কথা। দেখি এখন 15টা পাওয়া যায় কিনা। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তারপরে 14 দেখো কয়টা সরলরেখা হয়েছে? 15টা হয়ে গেছে। 15টা সরলরেখা আমরা পেয়ে গেছি। তাহলে আমি 3টি উদাহরণ দিলাম। 3টি উদাহরণ থেকে দেখালাম যে 2টা বিন্দু সংযোগ করলে যদি একটি সরলরেখা পাওয়া যায়, তাহলে মোট যতগুলো বিন্দু দেয়া আছে তার 2টা বিন্দু নিয়ে সরলরেখা পাওয়ার সংখ্যা আমরা এই সূত্রের সাহায্যে যা পাই প্র্যাকটিক্যালে ঠিক তাই পাওয়া যায়। আচ্ছা, এখন তোমাদেরকে এখান থেকে একটু অন্য জিনিসে নিয়ে আসি। কি, তোমাদেরকে যদি বিন্দু না দিয়ে তোমাদেরকে যদি বলে যে একটা চতুর্ভুজের কয়টি কর্ণ আছে? চতুর্ভুজের কয়টি কর্ণ আছে? চতুর্ভুজ মানে কি? 4টা বাহু। চতুর্ভুজ মানে 4 বাহু। 4 বাহু বিশিষ্ট বহুভুজের তাহলে কয়টা শীর্ষবিন্দু আছে? 4টা শীর্ষবিন্দু আছে। তো 4টা শীর্ষবিন্দুর যে কোনো 2টা সংযোগ করলে মোট সরলরেখা পাওয়া যায় কয়টা? 6টা। এই 6টা হলো মোট সরলরেখা। তার মধ্যে এই 4টা তো বাহু। কি বলো? এই 4টা হলো বাহু। তাহলে এই 6টার মধ্যে বাহু হলো কি কয়টা? 4টা। তাহলে কর্ণ কয়টা? কর্ণ হলো 6 - 4 = 2। তাহলে কর্ণ হলো 2টা। ঠিক আছে, এখন যদি তোমাকে বলা হয় পঞ্চভুজের কর্ণ কয়টি আছে, তাহলে এখানে দেখো মোট সরলরেখা বেশি কয়টা? 10টা। 5c2 সরলরেখা 10টা। তার মধ্যে বাহু কয়টা? 5টা। তাহলে 10টা থেকে 5 যদি বিয়োগ করে দেই বাহুর সংখ্যা আমরা বের করলাম 5c2 হলো মোট সরলরেখা, তার মধ্যে বাহু হলো 5টি, অতএব কর্ণ হলো কত? 10 - 5 হলো 5। 5টি কর্ণ আছে। এখন যদি ষড়ভুজের কর্ণ জিজ্ঞাসা করে, ষড়ভুজের কর্ণ, ষড়ভুজের মোট সরলরেখা পাওয়া যায় 15টি। এখানে মোট 15টি সরলরেখা আছে। তার মধ্যে বাহু কয়টা? এর বাহু হলো 6টি। তাহলে কর্ণ কয়টা? কর্ণ হলো 15 বিয়োগ 6 সমান 9টি। মোট 9টি কর্ণ আছে। বুঝতে পারছি? আচ্ছা, আরো একটু থামো। এখন যদি বলা হয় যে এই 4টা শীর্ষবিন্দু একটা চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু সংযোগ করে মোট কয়টি ত্রিভুজ পাওয়া যায়? কয়টা ত্রিভুজ পাওয়া যায়? কি পাওয়া যায়? ত্রিভুজ পাওয়া যায়। তাহলে ত্রিভুজ মানে কি? 3টা বাহু। তার মানে 3টা শীর্ষবিন্দু সংযোগ করলে কিন্তু একটা ত্রিভুজ পাওয়া যাবে। 3টা
শীর্ষবিন্দু সংযোগ করলে একটা ত্রিভুজ পাওয়া যাবে। তাহলে এখন কিন্তু মোট সরলরেখা তোর প্রয়োজন নেই। এখন দেখো মোট শীর্ষবিন্দু ছিল 4টা, তার মধ্যে দেব কয়টা? 3টা। তাহলে 4C3 তাহলে 4C3 সংখ্যক ত্রিভুজ আমি পাবো। তাহলে এটা কিভাবে পাওয়া যায় দেখো, তাহলে 4 × 3 × 2 ডিভাইডেড বাই 3 × 2 × 1, তাহলে এটা কেটে কি থাকে তাহলে 4টা থাকে। দেখো তো এখানে 4টা ত্রিভুজ আছে কি? 4টা ত্রিভুজ কিন্তু আছে। এই যে দেখো, এইটা একটা ত্রিভুজ, এইটা আরেকটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, আর কি হ্যাঁ এইখানে মনে হয় একটা দেখেছিলাম না, দেখানো হয়নি। আচ্ছা আমরা নতুন করে করি, 1 2 3 4, এইটা একটা ত্রিভুজ, তারপরে এইটা আরেকটা ত্রিভুজ, তারপরে কি হবে যে এইটা আরেকটা ত্রিভুজ আর এইটা আরেকটা ত্রিভুজ। মোট কয়টি ত্রিভুজ? 4টা ত্রিভুজ আছে। এখন তুমি যদি এই ত্রিভুজের সংখ্যা হিসাব করতে গিয়ে চতুর্ভুজের ক্ষেত্রে এই অবস্থাটা হয়, দ্বিতীয়বার আমাকে দেখাইতে হয়, যখন 10 বাহু বিশিষ্ট বহুভুজ হবে ওই ক্ষেত্রে যদি তুমি ত্রিভুজ বের করতে যাও, তাই যতই এরকম প্র্যাকটিক্যাল করতে যাও তত হিসাবে ভুল হবে। তার মানে কি তোমাকে তত্ত্বীয় হবে, তোমাকে জানতে হবে। হ্যাঁ, তাহলে পঞ্চভুজে কয়টা ত্রিভুজ আছে? পঞ্চভুজে এরকম যদি আমরা বের করি 5C3, তাহলে মানে কি হবে 5 × 4 × 3 ডিভাইডেড 3 × 2 × 1 ফ্যাক্টরিয়াল 3। তাহলে আমরা এটা লিখে দিলাম, এটা কাটলাম, তার মানে কয়টা? 10টা কি আছে? ত্রিভুজ আছে। এখানে 10টা ত্রিভুজ আছে। অনুরূপভাবে এটা নিশ্চয় বের করতে পারবা যে 6C3, তার মানে 6 × 5 × 4 ডিভাইডেড 3 × 2 × 1, তাহলে এইটা কেটে যাবে, কি হলো? তাহলে 4 বছর 20টা ত্রিভুজ এখানে আমার আছে। কি বুঝেছো না? আমি আশা করি যে এই অঙ্কগুলো, এই নিয়মের যে অঙ্কগুলো তোমার বইতে আছে, এই যে এই বইটাতে গ্রুপ 3-এ, সিস্টেকের বইটাতে গ্রুপ 3-এ এই অঙ্কগুলো আছে, এগুলো তোমরা করবা। আমি আরো কিছু করাচ্ছি, দেখাচ্ছি, এইটা দেখাই দিলাম, এই অঙ্কগুলো তোমরা করো। এবার দেখো আমরা একটা প্রমাণ করব যে NCR প্লাস NCR মাইনাস 1 ইকুয়াল N প্লাস 1 CR, অর্থাৎ n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে দল গঠন করা, যোগ n সংখ্যক জিনিস থেকে r মাইনাস 1 সংখ্যক জিনিস নিয়ে দল গঠন করা, এই দুটার যোগফলটা হলো n প্লাস 1 সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে দল গঠন করা সমান হবে আর কি। হ্যাঁ, তাহলে আমরা এই প্রমাণটা করতে গিয়ে লেফট সাইডে লিখেছি যে NCR প্লাস NCR মাইনাস 1। তাহলে এখন NCR এর সূত্রটা কি? যে ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল r ইনটু ফ্যাক্টরিয়াল n মাইনাস r, তাই না? হ্যাঁ, তাহলে এখানেও তাই করো, ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল r এর জায়গায় আছে r মাইনাস 1 লিখলাম, ইনটু ফ্যাক্টরিয়াল n মাইনাস 8 আসছে। তাহলে কি হবে? n মাইনাস r, এইখানে মাইনাস আছে, তাহলে মাইনাস আছে প্লাস 1 ফ্যাক্টরিয়াল। এখন দেখো এইখানে ফ্যাক্টরিয়াল r, এখানে ফ্যাক্টরিয়াল r মাইনাস 1, তাহলে এটার সাথে কিন্তু এটা এক বড়, তাহলে আমি কিন্তু ফ্যাক্টরিয়াল r কে লিখতে পারি r ইনটু ফ্যাক্টরিয়াল r মাইনাস 1, এটা লিখতে পারি না? আবার এখানে দেখো, এখানে আছে n মাইনাস r, এখানে হলো n মাইনাস r প্লাস 1, মানে এটা হলো এর সাথে এক বড়, তাহলে এটা ঠিক রাখলাম, এইটাকে চেঞ্জ করলাম, আবার এখানে এইটাকে ঠিক রাখলাম, এটাকে চেঞ্জ করলাম, মানে একটাকে n মাইনাস r প্লাস 1 লিখলাম, এক কমিয়ে দিলাম ফ্যাক্টরিয়াল r, তাই না? মনে আছে সূত্র যে ফ্যাক্টরিয়াল n মানে হলো n ইনটু ফ্যাক্টরিয়াল n মাইনাস r, মানে ফ্যাক্টরিয়াল n হইলে n বের করে নিয়ে এসে তারপর কি করতে হয়? n এর থেকে এক কম লিখে ফ্যাক্টরিয়াল দিতে হয়, তাই না? সেটাই আমি করেছি। তাহলে কেন করলাম? দেখো এটা করাতে আমি উপরে হলো ফ্যাক্টরিয়াল n, নিচে হলো ফ্যাক্টরিয়াল r মাইনাস 1 এবং ফ্যাক্টরিয়াল n মাইনাস r, এগুলো কমন নিতে পারি, কমন নিয়ে নিলাম। তাহলে উপরে থাকলো হলো এখানে 1, এখানে হলো r, এখানে উপরে থাকলো 1, এখানে থাকলো n মাইনাস r প্লাস 1, ঠিক না? এখন এইটুকু আমরা লসাগু করব, সরল করব। এই লসাগু করলে r ইনটু n মাইনাস r মাইনাস n মাইনাস r প্লাস 1, এই r ইনটু n মাইনাস r প্লাস 1 হলো, এইটা উপরে যাবে n মাইনাস r প্লাস 1 প্লাস এইটা এখানে r টা এখানে আসবে, তাই r আর r কাটা যায়, থাকে n প্লাস 1, n প্লাস 1, সামনে হলো ফ্যাক্টরিয়াল n, নিচে এই রাশিটা আছে। একটু সাজিয়ে লিখি আমরা যে r ইনটু ফ্যাক্টরিয়াল r মাইনাস 1 লিখছি, তারপরে n মাইনাস r প্লাস 1 ইনটু ফ্যাক্টরিয়াল n মাইনাস r লিখছি। তুমি যখন খেয়াল করো এখানে হলো n প্লাস 1 ইনটু ফ্যাক্টরিয়াল n, মানে এইটা এর সাথে এক বেশি, তাহলে দুটো গুণ করলে ফ্যাক্টরিয়াল n প্লাস 1 লেখা যায়। অন্যভাবে এইটার সাথে এটা এক বেশি, তার মানে এই দুটো গুণ করলে ফ্যাক্টরিয়াল r লেখা যায়। এইটা এর সাথে এক বেশি, তার মানে এই দুটো গুণ করলে
ফ্যাক্টরিয়াল n মাইনাস r প্লাস 1 লেখা যায়। তুমি এখন খেয়াল করো এটাকে আরেকটা আরেকটু ঠিক করে লিখি যে n প্লাস 1 মাইনাস r লেখা যায় n প্লাস 1 মাইনাস r। এখন তুমি খেয়াল করো এই টোটালটাকে যদি আমি n মনে করি, এটা হলো n, তাহলে এটা n, তাহলে ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল r ইনটু ফ্যাক্টরিয়াল n মাইনাস r, তার মানে ncr। এই n বলতে এখানে n প্লাস 1, এটাই রাইট সাইড। বুঝেছো? যদি আমরা এই সূত্রটা জানি তাহলে তোমরা আরো কিছু প্রমাণ করতে পারবে। তোমার বইয়ে দেখো যে এখানে প্রথমগুলো তো খুবই সহজ, এগুলো তোমরা দেখো নিজেরা চেষ্টা করো। গ্রুপ 2 এর অঙ্কগুলো এভাবে আমরা করতে পারবো বলে আমি আশা করি। যে এখন যে অঙ্কটা করাই না, মানে যে প্রমাণটা দেখালাম, এই যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে গ্রুপ 2 ও হবে। তার মানে আজকে আমি সমাবেশের পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় এক্সারসাইজের গ্রুপ 1, 2, 3 নিয়ে আলোচনা করলাম। আমরা আশা করি যে আগামী 2টা লেকচারে তোমাদের এই সমাবেশ সংক্রান্ত বাকি যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করে দিতে পারবো ইনশাআল্লাহ। যদি তোমরা নিয়মিত পড়ো এবং রেসপন্স করো। তোমরা কেন যেন কম রেসপন্স করতেছো, খুব ব্যস্ত হয়ে গেছো মনে হয় বিভিন্ন কাজে। হ্যাঁ, সময় পেয়েছে অনেক, এখন কাজও অনেক, তাই না? অনেক অনেক কাজ। এই কাজগুলো করতে গিয়ে পড়াশোনাটাই বেশি মনে হয় হচ্ছে না, বিশেষ করে ম্যাথমেটিক্সটা। ম্যাথমেটিক্সটা মানে তেমন হচ্ছে না। হ্যাঁ, হলে তো তোমরা বলতাম স্যার আমরা আছি, করতেছি, সমস্যায় পড়ছি। এখন সমস্যা হয় না দুইটা ক্ষেত্রে। একটা হলো খুব যখন অনেক স্টাডি করা হয়ে গেছে, ভালো হয়েছে, আর কোনো সমস্যাই হচ্ছে না সেই ক্ষেত্রে। আর একটা হলো তুমি পড়তেইছো না, তাহলে তোমার কোনো সমস্যা হবে না। তাই আশা করি যে আজকের এই লেকচারটা পাওয়ার পরে তোমরা সমাবেশ নিয়ে একটু পড়াশোনা করবা, অঙ্ক করবে, আমাকে জানাবা। আমি কিন্তু আগামী বললাম যে 2টা লেকচারের সমাবেশের শেষ করে দেব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি। আল্লাহ হাফেজ।